আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর দেখো, আমি তো ফেস ওপেন করেই ফেলেছি। আমি কিন্তু এখানে দেখো এখন বসে আছি। আমার ফেস যেহেতু ওপেন হয়ে গেছে, তাই আমি এইভাবেই বসে তোমাদের সঙ্গে এখন বিছানা তুলবো, সেটা দেখতে থাকো কীভাবে আমি বিছানাগুলো তুলি। কারণ আমার সকলের বিছানা তুলে অন্যরকম, আমার কিন্তু অন্যরকম। ওরে বাবরি, এক্ষুনি কিন্তু আমি মার্ডার হয়ে যাচ্ছিলাম, কারণ ফ্যানটা চলছে। কারণ আমাদের ছাদটা একটু কাছে, সেই জন্য খাটের উপরে উঠে দাঁড়ালেই কিন্তু ফ্যানটা আমার মাথায় ঠেকে যায়। ফ্যানটাকে আগে বন্ধ করতে হবে, তারপরে কিন্তু উঠে কিন্তু মশারি টশারিগুলো আগে তুলতে হবে। যেহেতু ফ্যানটা বন্ধ করতে হবে, সেহেতু আমাকে নিচে নামতেই হলো। দেখো না, ফ্যানটা চলছিল, তো এটা না বন্ধ করে যদি উঠতাম তাহলে আমার কিন্তু মাথাটা ঠেকে যেত। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাছে আমাদের ছাদটা। তো সেই জন্য আমাদের ফ্যান বন্ধ করেই কিন্তু যখন উঠতে হয় খাটের উপরে, তখন ফ্যানটা কিন্তু টোটালি বন্ধ করে দিতে হয়। এখন আমি মশারিটা তুলে নেবো। আর সকলের কিন্তু অনেকে কি করে, মশারিটাকে কিন্তু গুড়িয়ে চুড়িয়ে আর কি খাটের উপরেই রেখে দেয়। কিন্তু আমি কিন্তু সবসময় যতক্ষণ চেষ্টা করি, সবসময় কিন্তু মশারিটাকে সুন্দর করে নতুনের মতো করে ভাঁজ করে তারপরে কিন্তু রাখি। কারণ এর আগেও তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো যে আমি ওইভাবেই রাখতে পছন্দ করি। তো আজ আবার কিন্তু অন্যরকম, আজকে কিন্তু অন্যরকম লাগছে। কেন, এটা তোমাদেরকে আমি বলছি। সেটা হচ্ছে, আমি কোনোদিন ফেস ওপেন করে তো এর আগে আমার চ্যানেলে তোমাদের কোনোদিন ভিডিও দিইনি, সেই জন্য একটু অন্যরকম লাগছে, নতুন নতুন লাগছে একটু। তো ফেস যেহেতু ওপেন হয়ে গেছে, তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি সমস্ত যেগুলো যা বিছানার উপরে ছিল সেগুলো কিন্তু এক সাইড করে আমার যেখানে রাখার জায়গা সেখানে কিন্তু রেখে দিচ্ছি। কারণ আমি কিন্তু বিছানার উপরে কোনো জিনিস রাখতে পছন্দ করি না। মানে বালিশ, কাঁথাটাতে এগুলো অনেকে রাখে, কিন্তু আমি রাখতে পছন্দ করি না। কারণ বিছানাটা পুরো পরিষ্কার থাকবে, এটাই আমার ভালো লাগে। যখন শোবার প্রয়োজন হবে তখন কিন্তু আমি সেগুলোকে নিয়েই শোবো। এখন আমার এদিকে বালিশগুলো ঠিকঠাক করা হয়ে গেছে। এখন আমি কাঁথাটাকে গুটিয়ে নিয়ে কিন্তু এদিকে রেখে দেবো। তো তোমরা হয়তো অনেকেই বলবে, দিদি তুমি দেখতে কীরকম। হ্যাঁ, জানো তো, আমার মানে হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কারণ ফেস তো তোমাদেরকে কোনো দিন দেখায়নি, যেহেতু দেখিয়েছি তোমাদের অবশ্যই বলা দরকার কেমন লাগলো আমাকে। তো আমি এখন আমার এদিকে আনালায় যেগুলো ছিল, যে জামা কাপড়গুলো, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো এখানে রাখার সেগুলো রাখবো, যেগুলো এখানে রাখার নয় সেগুলো কিন্তু তুলে দেবো। মানে কালকে আমার না কিছু জিনিস ধুয়ে এখানে রাখা হয়েছিল, সেগুলোকে এখনও কিন্তু তোলা হয়নি। যেহেতু আমার ছেলে স্কুলে যায়, তো কালকে না আমি যেতে পারিনি ওকে, আজকে আমি যেতে পারিনি। তো স্কুলে ও কালকে গিয়েছিল, ওকে আনতে যেতে হয়েছিল আমাকে, কারণ বাড়ি থেকে আমার কেউ আনতে যাওয়ার ছিল না, সেজন্য আনতে গিয়েছিলাম। তো এই ড্রেসটা পরে গিয়েছিলাম, তাই ধুয়ে এখানে আলনায় রেখে দিয়েছিলাম। এটাকে আবার সুন্দর করে আলমারিতে তুলে দেবো। তো আমার ছেলে কিন্তু সকাল সকাল উঠে স্কুলে চলে গেছে। মানে সকালে যে রুটিনটা তোমরা হয়তো যারা ভিডিও আগে দেখেছো তারা হয়তো জানো, আর যারা দেখোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে ভাত, রুটি, তরকারি, এগুলো সমস্ত কিছু চাটা করে নিয়ে কিন্তু হাজব্যান্ড, দেওর আর আমার ছেলে তিনজনকে কিন্তু ছেড়ে দিলাম। ওরা কাজে চলে গেল। ওরা দুজন গেল 6:30টার মধ্যে, আর একজন গেল 8টার সময়। ছেলের 8টা থেকে স্কুল, তাই কোন 8টায় বেরিয়ে চলে গেল এখান থেকে। তো আমার বাকি কাজগুলো কিন্তু আমি তারপরে শুরু করেছি তোমাদেরকে দেখানো। কারণ সকালবেলা অত তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি কোনো রকম ভিডিও করতে পারি না গো, যার জন্য তোমাদেরকে ওইগুলো দেখানো সম্ভব হয়নি। আর 8টার পরেই কিন্তু আমি ভিডিও করতে শুরু করেছি, তাই সকালটা আমার শুরু হলো 8টা থেকেই। তো এখন আমি এগুলোকে কিন্তু গুছিয়ে গেছি, তবে কিন্তু আলমারিতে ভরে দেব। আর এখনও কিন্তু আমার রুমের মধ্যে যে কাজগুলো, সেগুলো কিন্তু সবই বাকি। রুমের মধ্যে কাজ করে তারপরে কিন্তু বাইরে যে আমার বাইরের সমস্ত কাজ বাকি, সমস্ত কাজ করে গুটিয়ে উঠতে যেন আমার না বেশিরভাগ দিনই 3টে, 3:30 বেজে যায়। এবার একা হাতে সব কিছু সামলানো মানে বুঝতে পারছো। তার মধ্যেও কিন্তু আমার হেল্প করার জন্য হয়তো অনেক মানুষই আছে, কিন্তু যে কাজগুলো আমার সেগুলো কিন্তু আমাকেই করতে হয়। তার উপরে আমার না শরীরে কিন্তু সমস্যা আবার নতুন করে বাসা বেঁধেছে। সমস্যা বলতে আগে থেকেই কিন্তু আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে স্পন্ডালাইটিস সমস্যা। এখন আমার সমস্যা হয়েছে কি জানো তো, সিস্ট, যেটা ওভারিয়ান সিস্টের। অনেকেই কিন্তু, অনেক মেয়ে কিন্তু এই ওভারিয়ান সিস্টের কারণে সমস্যায় কিন্তু ভুগছে। আমিও কিন্তু বুঝতে পারছিলাম না আগে যে কী সমস্যা কী থেকে হচ্ছে আমার শরীরে এই সমস্যাগুলো। তবে ডাক্তারের কাছে যেতে, ডাক্তার কিন্তু প্রথমে আমার যখন ইউএসজি করিয়েছিলাম, তো তখন কিন্তু আমার কোনো রিপোর্টে কিন্তু আমার ধরা পড়েনি যে আমার সিস্ট হয়েছে। তো এখন ধরা পড়েছে, সিস্টটা কিন্তু বড় হয়ে গেছে, যার জন্য আমার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তোমরা যারা ওভারিয়ান সিস্টের সমস্যায় ভুগছে, তারা কিন্তু আমার এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো। আমি যে জিনিসগুলো করি বা যে ডক্টর দেখিয়েছি, তোমরা যদি সমস্যার মধ্যে পড়ে থাকো, অবশ্যই তাদেরকে আমি সাজেস্ট করবো এই ডাক্তারটাকে একবার দেখিয়ে নাও। তো কারণ আমি যখন আমার বিয়ে হয়েছে আজ 7 বছর হয়ে গেল, যখন আমার বেবি হয়নি তার আগেও কিন্তু আমি সিস্টের সমস্যায় ভুগেছিলাম।
তো তখন আমি ওই ডাক্তারটার কাছে দেখিয়েছিলাম। তো আমার বেবি আসছিল না বলে 2-3 মাসের মধ্যে সময়ে আমার সিস্টটাকে ভালো করে কিন্তু আমার বেবি এসেছিলো। মানে খুবই ভালো ডাক্তার। তার জন্য কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর উনি, ডাক্তার তারাশঙ্কর বাগকে, উনি কিন্তু তারকেশ্বরে বসেন, ওনার কাছেই কিন্তু আমরা দেখাই। তো আমাদের বাড়ির অধিকাংশ মেম্বার কিন্তু ওনার কাছেই দেখায়। তো আমিও কিন্তু আজ এত বছর পরেও কিন্তু এই সমস্যার কারণে ওনার কাছেই গেছি। তো উনি আমাকে 1.5 মাসের ওষুধ দিয়েছেন। সেই ওষুধটা খাওয়ার পর বলেছেন যদি ভালো হয়ে যায় তো ভালো কথা, না হলে পরের কথা, যে কি পরিস্থিতি আছে তারপরে রিপোর্ট করার পর তারপরে করবেন। তো আমি খাওয়া দাওয়ার চেঞ্জ এসে গেছে, খাওয়া দাওয়া করি না। মানে সবথেকে বড় কথা কি, এই সিস্টের ফলে কিন্তু ওয়েট বেড়ে যায় শরীরে। তো শরীরের ওয়েট বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমি যে চেষ্টা করছি নিজেকে ওয়েটটা লস করার। আর তারপরে কী বলো তো, খাওয়া দাওয়া সিস্টের ফলে খাওয়া দাওয়া কমে যায় একদম। মানে সবসময় বমি বমি ভাব, খাওয়া দাওয়া করতে পারা যায় না, শরীর প্রচুরই দুর্বল হয়ে থাকে। সকালবেলা একটু এক্সারসাইজ করি, সব দিন হয় না, কেন সবসময় সময় হয়ে ওঠে না, তো যতটুকু সময় পাই করি। তারপরে খাওয়া দাওয়া আমি দিনে একবার একটু অল্প ভাত খাই। মানে অনেক রকম নিয়ম যেগুলো যা আছে সেগুলো উনি বলে দিয়েছেন, সেগুলো মেনেই কিন্তু আমি চলছি। আগেরবারও কিন্তু উনি যে ওষুধ দিয়েছিলেন তার সঙ্গে যেগুলো মেনে চলতে বলেছিলেন সেগুলো মেনে চলে কিন্তু আমার সিস্ট ভালো হয়ে গিয়েছিল। তো সিস্ট যেহেতু আবার হয়েছে সেহেতু সেই জিনিসগুলো মেনে চললে হয়তো ভালো হয়ে যাবেন উপরওয়ালার ইচ্ছায়। তো মানে এখনকার এই জায়গায় দাঁড়িয়ে 100%-এর মধ্যে 90% মেয়েরা কিন্তু ওভারিয়ান সিস্টের সমস্যায় ভুগছেন। তাদেরকে আমি বলবো তোমরা ওই ডাক্তারটাকে অবশ্যই একবার দেখিয়ে নিতে পারো। মানুষ তো দূর দূরান্ত থেকে কিন্তু দেখাতে আসেন, কারণ উনি হচ্ছেন মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার তারাশঙ্কর বাগ। তোমরা হয়তো দেখে নিতে পারবে, যে কেউ যদি সার্চ করে দেখতে চাও তো দেখে নেবে। তো উনি তারকেশ্বরে বিভিন্ন জায়গায় বসেন সপ্তাহে, তো সপ্তাহের বেশিরভাগ দিনই তারকেশ্বরে থাকেন। তো যদি তোমরা কেউ দেখাতে চাও তো দেখিয়ে নিতে পারো। আর উনি কিন্তু দারুণ ওষুধ দেন, দারুণ কিন্তু চিকিৎসা করেন। আর এইসব সমস্যা মেয়েদের তো বেশিরভাগ ওনার কাছে বলবো, ওই সব সমস্যার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে রোগী আসছেন। আর যাদের হয়তো বেবি হচ্ছে না, যাদের বেবির সমস্যা হচ্ছে, তাদের কিন্তু সেই সব জায়গাতেও কিন্তু দাঁড়িয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো, আমার নিজের তো হয়েইছে। তো প্লাস আমার একটা বৌদি, তো তার কিন্তু ওনাকে দেখিয়ে অনেক জায়গায় দেখানোর পর কিন্তু বেবি আসছিল না, উপরওয়ালার ইচ্ছায় 14 বছর পর কিন্তু ওনাকে দেখিয়ে বেবি হয়েছে আমার বেবির পরে। তো যাদের সমস্যা আছে অবশ্যই দেখিয়ে নিতে পারো। তো দেখো, তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেল। মানে এদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, এদিকে আমি আমার রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রুমটা না রোজকার না পরিষ্কার করলে জায়গাগুলো প্রচণ্ড ধুলো বসে যায়। আর কিন্তু ধুলো রয়ে গেলে কিন্তু দেখতে প্রচুর খারাপ লাগে, যেহেতু সাদা জিনিসে কিন্তু রোজকার পরিষ্কার করতে হয়। তো সাদা জিনিসের যে একটা সৌন্দর্য, সেটাকে ধরে রাখতে গেলে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন কিন্তু আমার ঘরের সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে। এরপর কিন্তু আমি বাড়ির যে মানে সকালে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো যেহেতু আমার ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি করলাম, সেহেতু সেইগুলোকে কিন্তু এখন আমাকে পরিষ্কার করতে হবে, মানে যেগুলো ধোলা ছিল। তাই জন্য ভাবছি একটু ঘরটা সবটাই একটু পরিষ্কার করে নিই। আর তোমরা তো জানো আমার একটা বাড়িতেই ছোট্ট বিজনেস আছে, যেগুলো তোমরা হয়তো আমার আগের ভিডিওতে সব দেখেছো। তো ওই দেখো, এটা আমার ছোট্ট জায়গায়, এখান থেকেই কিন্তু আমি বিজনেসটা করি। মানে ছোট্ট একটা বিজনেস, বুঝতেই পারছো। তো অনেকেই কিন্তু অনলাইনে আমার কাছে পুজোর অনেক জিনিসপত্র অর্ডার দিয়েছো, তো আমরা কিন্তু অনলাইন মাল ডেলিভারিও দিয়েছি, অনেকেই কিন্তু মাল নিয়েছো। যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তো অবশ্যই বলবে, পুজোয় কিন্তু নতুন নতুন কালেকশন আমি কিন্তু ডেলিভারি দিচ্ছি। তো এখন আমি এখান থেকে সরিয়ে দিলাম চেয়ারটা, তো এগুলো ঝাড় দিয়ে নেব। তো আমার ব্যবসাটা ছোট, তাই কিন্তু আমি এতেই আমার এই ভিডিওর সঙ্গেই মাঝে মাঝে দেখিয়ে থাকি। ব্যবসা যদি বড় হতো তা আমার ব্যবসার জন্য আলাদা কোনো চ্যানেল হয়তো তোমাদেরকে বলতাম যে আমার চ্যানেলটা আমার ব্যবসার জন্য। যেহেতু ছোট, তাই ছোট ব্যবসা বলে ওই জন্য আমার এই ভিডিওগুলোর সঙ্গে মাঝে মাঝে আমার ভিডিও শেয়ার করে থাকি। তো এখন আমি এই ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর এত রোদ উঠেছে, এত মানে ধোয়া সুতোর মতো রোদ উঠেছে, একবারে সাদা, চারিদিক সাদা করে দিচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। তো চারিদিকে একবারে সাদা হয়ে গেছে, মানে বৃষ্টি অনিবার্য যেন মনে হচ্ছে। তোমরা বাইরে দেখতে পাচ্ছ কতটা মানে রোদের জন্য কতটা সাদা হয়ে যাচ্ছে চারিদিকটা। তো বৃষ্টি অনিবার্য কেন বলছি, কারণ অনেকেই বলে গুরুজনরা, ধোয়া সুতোর মতো রোদ উঠলে নাকি বৃষ্টি শুরু হয়, মানে সারাদিনে যখন হোক বৃষ্টি শুরু হবে। সেই জন্য আমি আর কি বললাম যে বৃষ্টি অনিবার্য। গুরুজনদের কথা অনেক সময় দেখেছি মেনেই যায় বেশিরভাগ।
তো এখন আমি এখানে খাওয়া দাওয়া করার যে বাসন কোসনগুলো সেগুলোকে ধুতে নিয়ে যাব। আর এত রোদ, যার জন্য চারিদিকটা একবারে সাদা হয়ে আছে, কিছু দেখাই মুশকিল হয়ে যাচ্ছে। তো এখন আমি আমাদের যে রান্না ঘরের ভিতরে আমাদের বেসিন আছে, যেখানে আমরা বাসন কোসন ধুই। আমার বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না, আর কোনো রকম রোদ হলেও কোনো কষ্ট হয় না। এখানেই আমরা কিন্তু সমস্ত বাসন কোসন ধুতে পারি, রান্নাও করতে পারি। যার জন্য আমাদের এই রান্নাঘরের ভেতরে বেসিনটা করা হয়েছিল, যে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো যেহেতু সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে সকলেরই, তো সেই জন্য আমি এখন সমস্ত বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমার যে বাকি কাজগুলো থাকবে সেইগুলো করব। ওই যে তোমাদেরকে বললাম না যে সারাদিনে অনেক হেল্প করার মানুষ থাকে, কিন্তু আমার যে কাজগুলো সেগুলো আমাকেই করতে হয়। সেই জন্য আমার বেশিরভাগ সময় 3টে থেকে 3:30 অনেক সময় বেজেও যায়। আবার অনেক সময় কী হয় বলো তো, 12টার মধ্যেও কিন্তু আমার গোসল করা হয়ে যায়। তো উপরওয়ালার ইচ্ছায় আমাদের একটা জিনিস কি, স্বামীর ইনকাম কম হয়েছে, এটাও কিন্তু যেমন কষ্টকর, যে মানুষের এখনকার যে বাজার, দুর্মূল্যের বাজারে, সেই বাজারে কিন্তু ইনকাম কম, পয়সা কড়ি কম হলে মানুষের কী কষ্ট বলো তো। মানুষের সব কিছুরই অভাব শুরু হয়ে যায়। স্বামীর ইনকাম কম বলে কিন্তু এটাও নয় যে অনেক মানুষ আছে যেখানে যারা না খেয়েও কিন্তু দিন কাটায়, সেটাও কিন্তু নয়। আমরা আল্লাহর রহমতে বেশ ভালোই আছি, খারাপ নয়। তো এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেভাবে রেখেছেন অনেক ভালো রেখেছেন। তবে কি, মানুষের যেটা আছে তার থেকেও মানুষ একটু বেশি চাই। তাই আমারও মনে হয় যে একটু আমাদের ইনকামটা বেশি হলে খুবই ভালো হতো। তো এখানে দেখতে পাচ্ছ উনুনের ওপরে কত কাঠ। এগুলো কি বলো তো, বেশ তো এই কতদিন ধরে তো বৃষ্টি চলেই যাচ্ছিল, সেই জন্য না যখনই রোদ হয় আমরা কাঠগুলোকে শুকিয়ে আর রান্নার পরে উনুনের উপরে দিয়ে রাখি, যাতে কাঠগুলো গরম থাকে, তারপরে কিন্তু রান্না করা যাবে। রান্না করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এখানে এই যে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে, মানে এই বস্তাটার মধ্যে আমাদের বাগান বাড়িতে একটা লম্বু গাছ আছে। সেই লম্বু গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর জ্বলে। সেই পাতাগুলোই কিন্তু ঝরার পরে এগুলো কিন্তু আমাদের যে বৌদি আছে, সেই বৌদি কিন্তু ভরে রেখে দিয়ে গেছে ভালো করে ঝাঁটিয়ে। মানে আমাদের ঘর মোছার যে বৌদি, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো ঘর মোছার জন্য বৌদি আসেন, তো সেই বৌদি কিন্তু ভালো করে ঝাঁটিয়ে এই প্যাকেটের মধ্যে ভরে দিয়েছেন। যা বলেছেন যে বাগান বাড়িতে পাতাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো জ্বলে, তো তোমরা রান্না করার জন্য খুব সুবিধা হবে। তো আমরা এখন এইগুলো দিয়ে রান্না করব। আর এই কাঠগুলো কিন্তু রেখে দিই, যখন খুব বৃষ্টি শুরু হয় তখন উনুনে এই কাঠগুলো দিয়ে রান্না করি। তার আগে কিন্তু অন্য কিছু দিয়ে রান্না করাটা হয়েই যায় আমাদের। এখন আমি উনুনের চারধারেগুলো পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ রান্নাটা বসাতে হবে। আর ছেলে কিন্তু আমার চলে আসবে 11টার সময়। ছেলে আসার আগে রান্নাটা শেষ করে নিতে পারলে কিন্তু আমার অনেকটা হালকা, কারণ ও এলে ওকে কিন্তু খাওয়ানো, তারপরে ওর পিছনে একটু সময় দেওয়ার পর ও বলে মামা আমি খেলতে যাব, তো ওকে একটু বাইরে খেলতে দিই। কারণ এখন আগে আমরা যখন মানুষ হয়েছি তখন কিন্তু পাড়া গ্রামের অনেক একসঙ্গে ছেলে মেয়ের সঙ্গে, সকলের সঙ্গে, ভাই বোনেদের সঙ্গে থেকে খেলাধুলা করেই কিন্তু অনেক আমাদের এই শৈশবকালটা পেরিয়েছে। এখন কিন্তু ওদের মধ্যে সেটা নেই। 3 বছর হওয়ার পর কিন্তু স্কুলে ভর্তি করে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু ওদের আর খেলার সময় পাচ্ছে না। সেই জন্য আমি স্কুল থেকে আসার পর ওই সময়টা খেলতে দিই, যে ও একটু খেলা করুক। তো আজকে একটা বিপদ হয়েছে, তো তোমাদের সঙ্গে সেই বিপদটা বলি। তো আমার যখন বাচ্চা স্কুলে যাচ্ছিল, তখন আমার বাচ্চাকে হঠাৎ গাড়িতে যাবার সময় হেলমেটের ভেতরে কাঁচটা তোলা ছিল, একটা বলতা এসে ঠোঁটে কামড়েছে। মানে খুবই যন্ত্রণাদায়ক জিনিসটা। আর ওর দাদু নিয়ে যাচ্ছিল স্কুলে, আর ওর দাদু বলছে আমি রাখতে পারছিলাম না, এত কান্নাকাটি করছিল। তো তার আগে দেখো আমাদের উঠোনে কেমন কাঠগুলোকে রোদে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু রোদে গরম হয়ে গেলে আবার তুলে নেব। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম। তো তারপরে স্কুলেও আমি ফোন করেছিলাম, ওর দাদু আমাকে বললো স্কুলে ফোন করতে, তো ফোন করেছিলাম। ওর স্কুল থেকেও চিকিৎসা নিয়েছে, আর বলছে মুখটা কিন্তু বিভৎস ফুলে গেছে। আর ওর দাদু বলছে মানে রাস্তায় এমন অবস্থা, রাস্তায় রাখতে পারছিলাম না। রাস্তার আশেপাশে যে বাড়িগুলো ছিল সেখান থেকে সব মানুষেরা এসে কিন্তু কেউ বলতা কামড়ানোর জন্য পেঁয়াজের রস দিয়েছি, কারোর কাছে আবার বিভিন্ন রকম ওষুধ ছিল দিয়ে দিয়েছে। ওর দাদু তো স্কুলে নিয়ে যাচ্ছিল না, বাড়ি নিয়ে চলে আসছিল, কিন্তু সেই সময় আবার আসার সময় বলেছে আমি স্কুলে যাবো। স্কুলে যাওয়ার নেশাটা খুবই আছে। তো বাচ্চা এলে জানি না কী পরিস্থিতি হবে, এখন ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব ফোড়ন ডাল, তার সঙ্গে আলু ভাজা করব, আর করব কলাই দিয়ে, মানে কলাই, কচু, বেগুন, আলু দিয়ে আর নোনা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি ডালটা ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। ফোড়ন ডাল যেহেতু রান্না করব, তোমরা যদি কেউ ফোড়ন ডাল জেনে থাকো তো খুব ভালো কথা, যদি কেউ না জেনে থাকো তো আমি তাদেরকে বলে দিচ্ছি কীভাবে ফোড়ন ডাল রান্না করি।
প্রথমে তেল দিয়ে নিয়ে আগে আমি প্রেসারেই রান্না করি ফোড়ন ডালটা, বেশিরভাগ প্রেসার কুকারে আগে তেল দিয়ে নিই। প্রেসারে বা হাঁড়িতে তোমরা যেখানেই রান্না করো না কেন তোমরা এইভাবেই রান্না করবে। তেল দেওয়ার পরে রসুনকে কুচিয়ে দিয়ে নেবে থেতো করে, আর তার সঙ্গে দেবে লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে, তাতে ডালটা দিয়ে একবার দুবার নেড়ে কিন্তু পানি দিয়ে এবার সিটি দিয়ে নেবে, একটু সামান্য হলুদ দিয়ে নেবে ডালে। এখানে আমি কিন্তু সবজিটা ধুয়ে চালটা ধুয়ে এখন কিন্তু আমি রান্নাটা তাড়াতাড়ি করছি বসানোর জন্যে। আর আমি এই যেহেতু এই প্রেসার কুকারটাই আমি ডালটা দেবো, সেহেতু প্রেসার কুকারটাই কিন্তু আগে মাটি দিয়ে আর ছাই দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছি। প্রলেপটা দেওয়ার ফলে কিন্তু যে কালিটা হয় রান্নার, সেই কালিটা কিন্তু এই প্রেসার কুকারের নিচে থাকবে না। যেহেতু হাঁড়িতেও দেওয়া আছে, আগের দিনে আমি দিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে আর দিতে হচ্ছে না। এখন আমি ভালো করে চালগুলোকে হাঁড়িতে দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। চলে এলাম আমি এখন এইদিকে, কারণ এইদিকে আমার যে কাজগুলো সেগুলো আমি করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি এখন এখানে উনুনটা ধরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করে নিচ্ছি। উনুনটা ধরাতে কি লাগবে, আমাকে একটা খড়ের আঁটি লাগবে, কারণ যেহেতু আমি যে গাছের পাতাগুলো দিয়ে রান্না করব সেগুলো কিন্তু ভালো করে ধরানোর জন্য একটা কিন্তু উনুন ধরানোর আগে এই খড়ের আঁটি দিয়ে আগে জ্বালিয়ে নিতে হবে, না হলে কিন্তু উনুনে পাতাগুলো ধরবে না। তো গ্যাস লাইট দিয়ে আগে আমি এখানে ভালো করে খড়ের আঁটিটাই আগুন দিয়ে নিলাম, এরপর জ্বালিয়ে নিচ্ছি। কি বলো তো, গ্রামের মানুষ কিন্তু এইভাবে রান্নাবান্না করে। যারা গ্রামে থাকো তারা অবশ্য বুঝতে পারবে, হয়তো যারা শহরে থাকো তারা কিন্তু বেশিরভাগ সময় গ্যাসেই রান্না করো। অনেকে আবার শহরে থাকলেও কাঠের উনুনে রান্না করে, মানে উনুন কিনতে পাওয়া যায় সেই উনুনে রান্না করে থাকে। তো আমরা এইভাবেই রান্না করি, যেহেতু গ্রামে বাস করি সেহেতু আমাদেরকে এইভাবে রান্না করেও দিন কেটে যায়। আর দিন এনে দিন খাওয়ার সংসারে কি করব বলো, অসহায় পরিস্থিতিতে এরকমই করে রান্না চালাতে হবে। তোমরা হয়তো বলবে, তোমাদের যে অনেকেই দেখে হয়তো বলবে না তোমাদের অসহায় নেই, কিন্তু দেখো একটা জিনিস কি বলো তো, যারা কষ্ট করে না তারাই বুঝতে পারে যে কষ্ট করে ইনকাম করার কতটা কষ্ট। কারণ আমার হাজব্যান্ড চলে যান সকালে 6টায়, আর উনি আসেন বেশিরভাগ টাইমে কোনো দিন 10টা, 10:30, আবার কোনো দিন 12টা, 12:30, 1টাও বেজে যান। তারপর আবার উঠে ভোরবেলা যেতে হয়। এই যে তার উপরে যে স্বামীর ইনকামটাও তো খুব একটা বেশি নয়, তো এইভাবেই দিন কাটাতে হয়। তো যাই হোক, যেভাবে আল্লাহ রেখেছে এভাবেই খুশি আছি। আল্লাহ এর থেকেও হয়তো অনেক খারাপ রেখেছেন, তাই আল্লাহ যেভাবে রেখেছেন তাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, ভালোই রেখেছেন। বেশি মানুষ তো চেয়েই থাকে, তো আমাদেরও একটু চা পাওয়া রয়েছে। তো এইভাবে রান্নাবান্নাটা আমি এখন তাড়াতাড়ি ছেড়ে নেব। যেহেতু আমি এখানে কলাই চচ্চড়িটা করব, সেহেতু আমি এখানে কড়াইয়ে আগে হাঁড়িতে তেল দিয়ে নিলাম। এদিকে কিন্তু ভাত বসিয়েছি, আর এদিকে কলাই চচ্চড়িটা হবে। তাতে কলাই, কচু আর এই কলাই, কচু, ইলিশ মাছের যে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকটা হয়ে গেলে কিন্তু আবার আমি বসাতে পারবো। আর আমরা কি করি, ভাতটা কিন্তু যেই ফুটে ওঠে আবার ভাতটা নামিয়ে দিয়ে এদিকে কিন্তু তরকারি করতে পারবো। হ্যাঁ, কলাই কচুটা এখানে দিয়ে দিলাম। আর একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু কলাই যেমন ডাল, আলু ভাজা আর কলাই কচু রান্না হবে, তেমন ওল সেদ্ধও করবো, কারণ সেদ্ধ খেতে সবাই খুব ভালোবাসে। এখানে আলু ভাজাটা নেড়ে নিচ্ছি। আমি কিন্তু ভাতটা নামিয়ে দিয়েছি, কারণ আমি এখানে আমার একটু ব্রেক নিয়েছিলাম। তো এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা সারাদিনে রান্নাবান্না করে কাজ সংসারের করে নিই। এখন কিন্তু একটু মেঘ করছে, জানি না কতক্ষণ ভিডিওটা চালাতে পারবো, মনে হয় বেশিক্ষণ চালাতে পারবো না। তো যতক্ষণ পারবো ততক্ষণ তোমাদের সঙ্গেই আছি। এরপর কিন্তু আমার ছেলে এসে যাবে, বৌদি আসবে, বৌদি এসে ঘরদোরগুলো ভালো করে আবার ঝাড় দিয়ে মুছে দিয়ে যাবে। আর দুপুরের রান্না কিন্তু আমার এখানে এইগুলোই। আবার রাত্রে কিন্তু আমাকে নতুন করে রান্না করতে হবে। অনেকেই আছে দুপুরে আর রাতে একবারে কিন্তু রান্না করে নেন, কিন্তু আমাদের বাড়ির ছেলেরা খেতে চান না। সকালে একবার হয়, রাত্রে একবার হয়, দুপুরে একবার হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।